খবর আছে মশাই, খবর আছে। ঘরে ঢুকেই চোখ বড় বড় করে বললেন জটায়ু। দাঁড়ান, দেখি আমি কতদূর আন্দাজ করতে পারি, বললেন ফেলুদা। আপনি নিউ মার্কেট গেছিলেন, ঠিক? কি করে জানলেন? আপনার কোটের বুক পকেট থেকে আইডিয়াল স্টোরের ক্যাশ মেমোটা ইঞ্চিখানেক বেরিয়ে আছে। তাছাড়া আপনার কোটের বাঁ দিকে সাইড পকেট এমনভাবে ফুলে ঝুলে রয়েছে যে বোঝাই যাচ্ছে আপনার প্রিয় টুথপেস্ট ফ্যারহ্যান্সের একটা ফ্যামিলি সাইজের প্যাকেট রয়েছে ওখানে। বোঝো, নেক্সট। আপনি রেস্টুরেন্টে গিয়ে স্ট্রবেরি আইসক্রিম খেয়েছিলেন, তার 2 ফোঁটা আপনার শার্টে পড়েছে। সাবাস, নেক্সট। আপনি একা কখনো রেস্টুরেন্টে যান না, অর্থাৎ একটি পরিচিত ব্যক্তির আবির্ভাব হয়েছিল যার সঙ্গে আপনি যান। জবাব নেই, নেক্সট। আপনি তাকে নিয়ে যাননি, সেই আপনাকে নিয়ে গেছিল, কারণ আপনাকে এতকাল চিনে অন্তত এটুকু জানি যে আপনার এমন কোনো বন্ধু এখন নেই যাকে আপনি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়াবেন। আমার মাথা ভো ভো করছে, নেক্সট। এই ব্যক্তির সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে আপনার। পুরনো আলাপই বলতে আমরা দুজন ছাড়া আপনার আর কেউ নেই। তরফদার কি? না, তার এত সময় নেই, সে এখন সফরের তোড়জোড় করছে। চতুর্লভীর কেউ কি? হডসন নন, কারণ সে ইনভাইট করলে আপনি রিফিউজ করবেন। একটানে ইংরাজি বলাটা আপনার পারদর্শিতার মধ্যে পড়ে না। তারকনাথ? হুম, তার নিউ মার্কেটে কোনো প্রয়োজন থাকতে পারে না। উত্তর কলকাতায় দোকানের অভাব নেই, আর তাছাড়া আমার ধারণা তার বাজার করার জন্য মাইনে করা লোক আছে। তাহলে বাকি রইল কে? ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট! আপনি ধরে ফেলেছেন ফেলুবাবু, ধরে ফেলেছেন। অনেক দিন পর আপনার চিন্তা শক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতার নমুনা পাওয়া গেল। থ্যাংক ইউ স্যার। বসাক তো? বসাক, বসাক, নন্দলাল বসাক। আজ প্রথম পুরো নামটা জানলুম। আপনার সঙ্গে তার কি কথা হলো? কথা ভালো নয় ফেলুবাবু। ভদ্রলোক তরফদারকে আরো $10,000 অফার করেছিলেন, তার মানে 30। আজকাল $1 কত টাকা? 17-র আশপাশে ঘোরাফেরা করছে। হিসেব করুন, গায়ের লোম খাড়া হয়ে উঠবে। তরফদার কি বলেন? তিনি প্রত্যাখ্যান করেন, তার ফলে বসাকের মেজাজ খিচড়ে যায়। তরফদারকে কিছু বলেননি, তবে আমাকে বললেন। আপনি ওই ভেলকিরামকে বলে দেবেন যে বসাকের সংকল্পে ব্যাগরা দেবে এমন লোক এখনো জন্মায়নি। শেষের কথাগুলো আরো সাংঘাতিক। বললেন বড়দিনে মাদ্রাজে তরফদারের শো ওপেন করছে। ইফ মাই নেম ইজ নন্দ বসাক, তাহলে সেই শো থেকে ওই খোকার আইটেম বাদ দিতে হবে। টেল দিস টু ইয়োর টিকটিকি ফ্রেন্ড। ফেলুদার চেহারার সঙ্গে অনেক বাঙালিই পরিচিত, কাজেই বসাক যে তাকে চিনে ফেলবেন তাতে আশ্চর্যের কিছু নেই। তবু কেন যে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। বসাকের হদিস তো তবু পাওয়া গেল। তেওয়ারি ইজ আউট অফ দ্য পিকচার। এখন বাকি তারকনাথ আর হডসন, বলল ফেলুদা। তারকনাথ কেন? গাওয়াঙ্গি বলুন। তারকনাথ খেপাতে হতে পারেন, কিন্তু তার যা বয়স তাতে তিনি একা কিচ্ছু করতে পারবেন না। একেই ফেলুদা বলে টেলিপ্যাথি। তারকনাথের কথা ওঠার মিনিট খানেকের মধ্যেই কলিং বেল বাজায়। দরজা খুলে দেখি স্বয়ং TNT। মিস্টার মিত্তির আছেন? আসুন আসুন, ভেতর থেকে বলল ফেলুদা। আপনিও দেখছি আমায় চিনে ফেলেছেন। তা চিনব না কেন? ঘরে ঢুকে একটা কাউচে বসে বললেন ভদ্রলোক। আর আপনাকে যখন চিনেছি তখন আপনার এই ল্যাংবরটিকেও চিনেছি। আপনি তো জটায়ু। আজ্ঞে হ্যাঁ, একবার ভেবেছিলাম
আপনাকে আমার আজব ঘরে এনে রাখবো, কারণ গাঁজাখুরি গপ্প লেখায় তো আপনি একমাবা দ্বিতীয়ম। হান্ডুরাসে হাহাকার। ভদ্রলোকের এই ঘর কাঁপানো হাসির সঙ্গে আবার নতুন করে পরিচয় হলো। তাহলে আপনার সঙ্গে মাদ্রাজে দেখা হচ্ছে? ফেলুদার দিকে ফিরে জিজ্ঞেস করলেন তারক ঠাকুর। আপনি যাওয়া স্থির করে ফেলেছেন? শুধু আমি কেন, আমার ইউগ্যান্ডার অপগণ্ডটিও যাবেন। কেমন, ভালো হয়েছে জটায়ু? আপনি ট্রেনে যাচ্ছেন? ফেলুদা জিজ্ঞাসা করলো। তাছাড়া তো উপায় নেই, প্লেনের সিটে তো গাওয়াঙ্গি বসতেই পারবে না। আরেক দফা হু হু করে হেসে উঠে ভদ্রলোক উঠে পড়ে বললেন, আপনাকে একটা কথা বলি মিস্টার মিত্তির, এমন অনেক সিচুয়েশন আছে সেখানে শারীরিক শক্তির কাছে মানসিক শক্তি দাঁড়াতেই পারে না। গাওয়াঙ্গির চেয়ে আপনার বুদ্ধি যে অনেক গুণে বেশি, তাতে সন্দেহ নেই। কিন্তু আপনার ব্যায়ামের অভ্যাস থাকলেও গাওয়াঙ্গির যে শারীরিক বল, তা শতাংশের একাংশ আপনার নেই। গুড বাই। ভদ্রলোক যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ চলে গেলেন। আমি মনে মনে বললাম, এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হবে। স্টেশন থেকে হোটেলে আসার পথে মাদ্রাজের চেহারা দেখে জটায়ু বললেন, মশাই, এই শহরের নাম কলকাতা, বোম্বে, দিল্লির সঙ্গে একসঙ্গে উচ্চারণ করা হয় না কেন, তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলার যে কোনো মফস্বল টাউনের চেয়ে বেশি গমগমে। তাছাড়া ডিসেম্বর মাসে গরমটা কীরকম দেখেছেন? আর আমরা যে হোটেলে যাচ্ছি সেখানে দেশি বিদেশি সব রকম খাবার পাওয়া যায় তো? মাদ্রাজি মেনুতে শুনেছি শুধু 3টি নাম থাকে। আমি খাইয়ে না হতে পারি, কিন্তু যা খাবো সেটা মুখরোচক না হলে আমার স্বাদ মেটে না। আমার কিন্তু শহরটা খারাপ লাগছিল না, যদিও গমগমে ভাবটা একেবারেই নেই। অনেক দিন পরে একটা বড় শহরে এসে চারিদিকে ঠ্যাঙা ঠ্যাঙা বাড়ির ভিড় নেই দেখে অদ্ভুত লাগছিল। রাস্তা দিব্যি ভালো, এখনো পর্যন্ত গার্ডটাও পাইনি। আর যেটা পাইনি সেটা হলো ট্রাফিক জ্যাম। তা সত্ত্বেও লালমোহনবাবু কেন মুখ বেজার করে আছেন জানি না। বৈকুণ্ঠ মুল্লুকের কথা তো অনেকবার বলেছি আপনাদের, হঠাৎ বললেন জটায়ু। আপনার সেই এথেনিয়াম ইনস্টিটিউশনের কবি? কবি অ্যান্ড পর্যটক, ভ্রমণের নেশা ছিল ভদ্রলোকের। উনি কি মাদ্রাজেও এসেছিলেন? সার্টানলি। মাদ্রাজ নিয়ে পদ্য আছে ওর? সার্টেনলি, জাস্ট 6 লাইন্স। শুনুন, বড়ই হতাশ হয়েছি আজ, তোমারে হেরিবে মাদ্রাজ, ভাষা হেতা দুর্বোধ্য তামিল, অন্য ভাষার সাথে নেই কোনো মিল, ইডলি আর ধোসা খেয়ে তৃপ্তিবে রসনা, ওরে বাবা এ শহরে কেউ কভু এসো না। তৃপ্তিবে? ভুরু কুচকে বলল ফেলুদা। হোয়াই নট? মল্লিকের ওপর মাইকেলের দস্তুর মতো প্রভাব ছিল। তৃপ্তিবে হলো নাম ধাতু। আপনি গোয়েন্দা তাই হয়তো জানেন না, আমরা সাহিত্যিকরা জানি। বলছি না, হাইলি ট্যালেন্টেড। পোড়া দেশ বলে কলকে পেলেন না। এই ফাঁকে বলে রাখ, আমি দেখেছি বৈকুণ্ঠ মুল্লুকের কথা বলতে গেলেই জটায়ু ভীষণ উত্তেজিত হয়ে পড়েন, আর এতটুকু সমালোচনা করলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আমি আর ফেলুদা তাই চুপ মেরে গেলাম। এই ফাঁকে বলে রাখি যে ট্রেনে কোনো গন্ডগোল হয়নি। তরফদার শঙ্করবাবু আর নয়ন এসি ফার্স্ট ক্লাসে আমাদের এক বগিতেই ছিলেন। দলের বাদবাকি সব ছিল সেকেন্ড ক্লাসে। যে 3জনকে নিয়ে চিন্তা, হডসন, তারকনাথ আর বসাক, তারা কেউই ট্রেনে এসে থাকলেও আমাদের সঙ্গে দেখা করে হয়নি। মাদ্রাজ সেন্ট্রালে নেমেও এদের কাউকে দেখিনি। হিঙ্গোয়ানি আজ রাত্রেই প্লেনে আসছেন আর আমাদের হোটেলেই থাকবেন।
করমণ্ডলের ঝলমলে লবিতে লালমোহনবাবুর মুখে প্রথম হাসি দেখা দিল। এদিকে ওদিকে দেখে বললেন, না, অনবদ্য মশাই, অনবদ্য। ইডলি দোসার দেশে এ জিনিস ভাবাই যায় না। ট্রেনেই আলোচনা করে ঠিক হয়েছে যে আমরা প্রথম 3টে দিন একটু ঘুরে দেখব। সঙ্গে অবশ্য নয়ন আর তরফদারও থাকবে। ফেলুদা বলেছে, আমরা এলিফ্যান্টটা দেখেছি, এলোরাও দেখেছি, উড়িষ্যার মন্দির দেখেছি, মাদ্রাজে এসে মহাবলীপুরম দেখলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্যের নমুনাটা দেখা হয়ে যাবে। তপসে, তুই গাইড বুকটা একটু চোখ বুলিয়ে নিস। কতগুলো তথ্য জানা থাকলে দেখতে আরো ভালো লাগবে। রাত্রে 9টার মধ্যে ডাইনিং রুমে গিয়ে মোংলাইখানা খেয়ে ঠান্ডা ঘরে দিব্যি আরামে ঘুম দিলাম। পরদিন সকালে উঠে ফেলুদা বলল, একবার তরফদারের খোঁজটা নেওয়া দরকার। আমরা দুজন আমাদের 4 তলার 433 নম্বর ঘর থেকে 3 তলার 382 নম্বর ঘরের সামনে গিয়ে দরজার বেল টিপলাম। দরজা খুলে দিলেন তরফদার নিজেই। ঘরে ঢুকে দেখি শঙ্করবাবুও রয়েছেন, আর আরেকটি ভদ্রলোক, যাকে দেখলেই মাদ্রাজি বলে বোঝা যায়, কিন্তু নয়নকে দেখতে পাচ্ছি না কেন। গুড মর্নিং মিস্টার মিত্তির, একগাল হেসে বললেন তরফদার। ইনি মিস্টার রেড্ডি, এর রোহিণী থিয়েটারেই আমার শো। বলছেন প্রচুর এনকোয়ারি আসছে, এর ধারণা দুর্দান্ত সেল হবে। নয়ন কই? তরফদারের কথাগুলো যেন অগ্রাহ্য করেই জিজ্ঞেস করলো ফেলুদা। এখানকার সবচেয়ে নামি কাগজ হিন্দুর একজন রিপোর্টার নয়নকে ইন্টারভিউ করছে, বললেন তরফদার। এর ফলে আমাদের দারুণ পাবলিসিটি হবে। কিন্তু কোথায় হচ্ছে সেই ইন্টারভিউ? হোটেলের ম্যানেজার নিজে একতলার কনফারেন্স রুমে ব্যবস্থা করে দিয়েছেন। এও বলা আছে বাইরের কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। তাছাড়া, তরফদারের কথা শেষ হওয়ার আগেই ফেলুদা এক লাফে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল হোটেলের করিডোর দিয়ে। আমি পেছনে। লিফট না নিয়ে সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে নামলাম আমরা। ফেলুদা সমানে তাতে দাঁত চেপে হিন্দি, ইংরাজি ও বাংলায় তরফদারের উদ্দেশ্যে গালি দিয়ে চলেছে। নিচে পৌঁছে একজন বেয়ারাকে সামনে পেয়ে ফেলুদা জিজ্ঞেস করল, হোয়ার ইজ দ্য কনফারেন্স রুম? বেয়ারা দেখিয়ে দিল। আমরা হুড়মুড়িয়ে গিয়ে ঘরে ঢুকলাম। বেশ বড় ঘর, তার মাঝখানে লম্বা টেবিলের দুপাশে দু মাথায় সারি সারি চেয়ার। একটা চেয়ারে নয়ন বসে আছে, তার পাশের চেয়ারে একজন দাড়িওয়ালা লোক নোটবই খুলে ডট পেন হাতে নিয়ে নয়নের সঙ্গে কথা বলছে। ফেলুদা 3 সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল। তারপর ঝড়ের বেগে এগিয়ে গিয়ে এক টানে রিপোর্টারের গাল থেকে দাড়ি আর আরেক টানে ঠোঁটের ওপর থেকে গোঁফ খুলে ফেলে দিল। অবাক হয়ে দেখলাম ছদ্মবেশের তলা থেকে বেরিয়ে পড়েছেন হেনরি হডসন। গুড মর্নিং, উঠে দাঁড়িয়ে নির্লজ্জ হাসি হেসে বললেন হডসন। ফেলুদা নয়নের দিকে ফিরল। উনি কি জিজ্ঞেস করেছিলেন তোমাকে? ঘোরার কথা। আমার কাজ এখানে শেষ হলেও আমার আফসোস নেই, বললেন হডসন। আগামী 3 দিনে সব কটা রেসের উইনিং হর্সের নম্বর আমি জেনে নিয়েছি। আমি এখন বেশ কয়েক বছর জন্য নিশ্চিন্ত। গুড ডে স্যার। হডসন গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদা কপালে হাত দিয়ে ধপ করে হডসনের চেয়ারে বসে পড়ল। তারপর মাথা নেড়ে গভীর বিরক্তির সুরে বলল, নয়ন, এবার থেকে কোনো বাইরের লোক তোমার সঙ্গে কথা বলতে চাইলে তুমি বলবে ফেলু কাকার সঙ্গে থাকলে বলবো, না হলে নয়। বুঝেছ? নয়ন মাথা নেড়ে জানিয়ে দিল সে বুঝেছে। আমি বললাম, তবে একটা কথা ফেলুদা, হডসন আর জ্বালাবে না। সে এখন কলকাতা ফিরে গিয়ে রেস খেলবে। সেটা ঠিক, কিন্তু আমি ভাবছি
আমাদের জাদুকরটি কত দায়িত্বজ্ঞানহীন। ম্যাজিশিয়ানদের এর চেয়ে বেশি কমন সেন্স থাকা উচিত। আমরা নয়নকে সঙ্গে নিয়ে ফিরে গেলাম তরফদারের ঘরে। চমৎকার পাবলিসিটি হবে তোমার, শ্লেষ মাখানো সুরে তরফদারকে বলল ফেলুদা। নয়ন কাকে ইন্টারভিউ দিচ্ছিল জানো? কাকে? মিস্টার হেনরি হডসন। ওই দাড়িওয়ালা? হ্যাঁ, ওই দাড়িওয়ালা। তার কার্যসিদ্ধি হয়ে গেছে। এই যদি তোমার আক্কেলের নমুনা হয়, তাহলে কিন্তু আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তোমার অনুমান যে ভুল, সে তো দেখতেই পাচ্ছ। হডসন যদি ম্যাড্রাস অবধি ধাওয়া করতে পারে, তাহলে অন্য দুজনই বা করবে না কেন? আমি জানি যে বিপদের আশঙ্কা এখনো পুরো মাত্রায় রয়েছে। এই অবস্থায় আমি যা বলছি তা তোমাকে মানতেই হবে। বলুন স্যার, হেড মাথা চুলকে বললেন তরফদার। মিস্টার রেড্ডির তরফ থেকে যেটুকু পাবলিসিটি না করলেই নয়, সেটুকু তিনি করবেন। কিন্তু তুমি বা শঙ্কর পাবলিসিটির ধারে কাছেও যাবে না। প্রেস পিরাপিরি করলেও তাদের কাছে তোমরা মুখ খুলবে না। তোমার এই সফর যদি সাকসেসফুল হয়, তাহলে সেটা হবে নয়নের জোরে, তোমাদের পাবলিসিটির জোরে নয়। বুঝেছ? বুঝেছি স্যার। ব্রেকফাস্ট খেতে খেতে লালমোহনবাবুকে ঘটনাটা বলতে উনি বললেন, ঠিক এইটার দরকার ছিল। ভয় হচ্ছিল যে মাদ্রাজে এসে বুঝি কেসটা থিতিয়ে যাবে। তা নয়, এখন আবার দিব্যি জমে উঠেছে। ঠিক হয়েছিল 10টার সময় আমরা দুটো ট্যাক্সি নিয়ে বেরোবো। মহাবলীপুরম আজ নয়, কাল। আজ যাব স্নেক পার্ক দেখতে। হুইটেকার নামে এক আমেরিকানের কীর্তি এই স্নেক পার্ক। গাছপালায় ভরা পার্কও বটে, আবার সেই সঙ্গে সাপের ডিপোও বটে। যাবার জন্য তৈরি হচ্ছি। লালমোহনবাবু অলরেডি তৈরি হয়ে আমাদের ঘরে এসে হাজির। এমন সময় দরজার বেল বেজে উঠল। দরজা খুলে দেখি মিস্টার হিঙ্গোয়ানি। মে আই কাম ইন? টিভিটা খোলা ছিল, যদিও দেখবার মতো কিছুই হচ্ছিল না। ফেলুদা সেটা বন্ধ করে দিয়ে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ কাম ইন। ভদ্রলোক ঘরে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাউচে বসে বললেন, সো ফার নো ট্রাভেল। এ তো সুসংবাদ, বলল ফেলুদা। আমার বিশ্বাস থেওয়ারি আমার ম্যাড্রাসে আসার খবরটা জানে না। আমি কাউকে না বলেই চলে এসেছি। আপনি নিজে সাবধানে আছেন তো? তা আছি। একটা কথা আমি খুব জোর দিয়ে বলছি, আপনি যখন ঘরে থাকবেন তখন কেউ বেল টিপলে আপনি নাম জিজ্ঞাসা করে গলা চিনে তারপর দরজা খুলবেন, তার আগে নয়। হিঙ্গোয়ানি কিছু বলার আগেই আমাদের দরজার বেল বেজে উঠল। খুলে দেখি নয়নকে নিয়ে তরফদার হাজির। এসো ভেতরে, বলল ফেলুদা। এই সেই অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বালক কি? দুজনে ঘরে ঢুকতে জিজ্ঞেস করলেন হিঙ্গোয়ানি। ফেলুদার দিকে চেয়ে দেখি তার ঠোঁটের কোণে হাসি। আপনার সঙ্গে এই দুজনের পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? হিঙ্গোয়ানিকে প্রশ্ন করল ফেলুদা। হোয়াট ডু ইউ মিন? মিস্টার হিঙ্গোয়ানি, আপনি আমাকে আপনার নিরাপত্তার জন্য নিযুক্ত করেছেন। এখানে আপনাকে মনে রাখতে হবে যে গোয়েন্দার কাছ থেকে মক্কেল যদি কোনো জরুরি তথ্য গোপন করেন, তাহলে গোয়েন্দার কাজটা আরও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আপনি কি বলতে চাইছেন? সেটাও আপনি খুব ভালো করেই জানেন, কিন্তু না জানার ভান করছেন।
অবশ্যই সত্য গোপন করার অভিযোগ শুধু আপনার বিরুদ্ধেই প্রযোজ্য নয়, এর বিরুদ্ধেও বটে। ফেলুদা শেষ কথাটা তরফদারকে উদ্দেশ্য করে বলল। তরফদার কিছু বলতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। আপনারা যখন মুখ খুলছেন না তখন আমি বলি। ফেলুদার দৃষ্টি এখনো তরফদারের দিকে। সুনীল, তুমি একজন পৃষ্ঠপোষকের কথা বলেছিলে। আমি কি অনুমান করতে পারি যে হিঙ্গুয়ানি সেই পৃষ্ঠপোষক? হিঙ্গুয়ানি চোখ কপালে তুলে চেয়ার থেকে প্রায় অর্ধেক উঠে পড়ে বললেন, বাট হাউ ডিড ইউ নো? এও কি ম্যাজিক? না মিস্টার হিঙ্গুয়ানি, ম্যাজিক নয়। এ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে সজাগ রাখার ফল। আমরা গোয়েন্দারা সাধারণ লোকের চেয়ে একটু বেশি দেখি, বেশি শুনি। কি দেখে বা শুনে আপনি এই তথ্যটা আবিষ্কার করলেন? গত রবিবার তরফদারের ম্যাজিক শোতে এক যুবকের প্রশ্নের উত্তরে এই জ্যোতিষ্ক দুটো গাড়ির নম্বর বলে দেয়। তার মধ্যে একটা নম্বর WMF 632। দেখলাম আপনার গ্যারেজের সামনে দাঁড়ানো কন্টেসার নম্বর। এই যুবক কি আপনার বাড়ির লোক নন এবং তিনি শো থেকে ফিরে এসে কি আপনাকে জ্যোতিষ্কর আশ্চর্য ক্ষমতার কথা বলেননি? ইয়েস, বলেছিল। মোহন আমার ভাইপো। হিঙ্গুয়ানির কেমন যেন হতভম্ব ভাব। আর একটা ব্যাপার আছে, বলল ফেলুদা। সেদিন আপনার ড্রয়িং রুমের বুক কেসে দেখলাম পুরো একটা তাক ভর্তি ম্যাজিকের বই। তার মানে? ইয়েস ইয়েস ইয়েস, ফেলুদাকে বাধা দিয়ে বললেন হিঙ্গুয়ানি। ওগুলোর মায়া আমি কাটিয়ে উঠতে পারিনি। বাবা আমার ম্যাজিকে সব সরঞ্জাম ফেলে দিয়েছিলেন, কিন্তু বই ফেলেননি। তরফদারের দিকে চেয়ে দেখি তার শোচনীয় অবস্থা। তরফদারকে কোনো দোষ দেবেন না মিস্টার মিটার, বললেন হিঙ্গুয়ানি। ও আমারই অনুরোধে আমার নামটা প্রকাশ করেনি। কিন্তু এই গোপনীয়তার কারণ কি? একটা বড় কারণ আছে মিস্টার মিটার। কি? আমার বাবা এখনো জীবিত, ফৈজাবাদে থাকেন, আমাদের পৈতৃক বাড়িতে। 82 বছর বয়স, কিন্তু এখনো টনটনে জ্ঞান, মজবুত শরীর। তিনি যদি জানেন যে এতদিন বাদে আমি আবার ম্যাজিকের সঙ্গে নিজেকে জড়িয়েছি, তাহলে তিনি আমাকে ত্যায্যপুত্র করবেন। ফেলুদা ভ্রুকুটি করে বার তিনেক মাথা ওপর নিচ করে বলল, বুঝেছি। হিঙ্গুয়ানি বলে চললেন, মোহন শো দেখে ফিরে এসেই এই ছেলের অসামান্য ক্ষমতার কথা আমাকে বলে। তখনই আমার মাথায় আসে আমি এই জাদুকরের শো ফাইন্যান্স করব। যখন থেকে তেওয়ারির সঙ্গে মন কষাকষি শুরু হয়েছে, তখন থেকেই বুঝতে পারছিলাম যে আমাকে অবিলম্বে TH সিন্ডিকেটের পার্টনারশিপে ইস্তফা দিয়ে রোজগারের নতুন রাস্তা দেখতে হবে। রবিবার রাত্রে জ্যোতিষ্কর কথা শুনে সোমবার সকালেই আমি তরফদারের বাড়ি গিয়ে আমার প্রস্তাবটা দিই। তরফদার রাজি হয়ে যায়। এর 2-4 দিন বাদেই তেওয়ারির টাকা চুরি ধরা পড়ে এবং আমার সঙ্গে তার সংঘর্ষ সপ্তমে চড়ে। আমি আর থাকতে না পেরে তেওয়ারিকে একটা 4 লাইনের চিঠিতে জানিয়ে দিই যে
আমি অসুস্থ। ডাক্তারের প্রস্তাব মতো 1 মাসের অবসর নিচ্ছি। তারপর দিন থেকেই আমি আপিসে যাওয়া বন্ধ করি। তার মানে আপনি এমনিতেই মাদ্রাজে আসছিলেন তরফদারের সইয়ের জন্য? হ্যাঁ, কিন্তু আমার বিপদের আশঙ্কাটাও সম্পূর্ণ সত্যি। অর্থাৎ আপনার সাহায্য আমাকে নিতেই হতো। আর আপনি মাদ্রাজে যে একটা চাকরির সম্ভাবনার কথা বলছিলেন? সেটা সত্যি নয়। আই সি, বলল ফেলুদা। তাহলে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, আপনার জীবন বিপন্ন, যার কারণ হলো তেওয়ারি সংক্রান্ত ঘটনা। আর জ্যোতিষ্ক ঘোর বিপদে পড়তে পারে দুজন অত্যন্ত লোভী আর বেপরোয়া ব্যক্তির চক্রান্তে। এই দুই বিপদই সামলানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। নয়নের সঙ্গে সবসময় আমাদের কেউ না কেউ থাকবে। এখন আপনি বলুন, আপনি কিভাবে আমাদের কাজটা সহজ করতে পারেন? হিঙ্গুয়ানি বললেন, আমি কথা দিচ্ছি, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। মাদ্রাজে আমি এর আগে অনেকবার এসেছি, কাজেই এখানে আমার দেখবার কিছু বাকি নেই। তরফদারের শো একবার শুরু হলে তার রিপোর্ট আমি ওর ম্যানেজারের কাছ থেকে পাবো, এবং শোয়ের দরুন পেমেন্ট যা করার তা ম্যানেজারকেই করব। অর্থাৎ আমি ঘরেই থাকব এবং চেনা লোক কিনা যাচাই না করে দরজা খুলব না। ফেলুদা উঠে পড়ল, আর সেই সঙ্গে আমরা দুজনও। এসো নয়নবাবু! জটায়ু নয়নের দিকে হাত বাড়িয়ে দিলেন। নয়ন বেশ আগ্রহের সঙ্গে হাতটা ধরে নিল। বুঝলাম জটায়ুকে তার বেশ পছন্দ হয়ে গেছে। স্নেক পার্কে বেশিক্ষণ ছিলাম না, কিন্তু এটা বুঝেছি যে জায়গাটা একেবারে নতুন ধরনের। মাত্র একজন লোকের মাথা থেকে যে জিনিস বেরিয়েছে সেটা বিশ্বাস করা যায় না। যত রকম সাপের নাম আমি শুনেছি তার সব আর তার বাইরেও বেশ কিছু এই পার্কে রয়েছে। তাছাড়া সাপ দেখা ছাড়াও পার্কে ঘুরে বেড়ানোর আনন্দও এখানে পাওয়া যায়। প্রথম দিনের এই আউটিংয়ে কোনো উল্লেখযোগ্য বা চাঞ্চল্যকর ঘটনা ঘটেনি। যদিও হডসনের ছদ্মবেশের কথা জানার জন্যই বোধহয় দাঁড়িয়ালা লোক দেখলেই জটায়ু বসাক বলে সন্দেহ করে নয়নকে একটু কাছে টেনে নিচ্ছিলেন। সাপ দেখে এদিক ওদিক ঘুরতে হঠাৎ দেখলাম রেলিং দিয়ে ঘেরা একটা বেশ বড় জলা জায়গায় গোটা পাঁচেক কুমির রোদ পোয়াচ্ছে। দেখে মনে হলো তারা সবকটাই ঘুমোচ্ছে। রেলিংয়ের ফাঁক দিয়ে এই দৃশ্য দেখছি। লালমোহনবাবু নয়নকে ফিস ফিস করে বলছেন, তুমি আর একটু বড় হলে তোমাকে আমার করাল কুম্ভীর বইটা দেব। এমন সময় দেখি দুহাতে দুটো বালতি নিয়ে গেঞ্জি আর হাফ প্যান্ট পরা একটা লোক কুমিরগুলো থেকে হাত 50 দূরে গিয়ে দাঁড়ালো। কুমিরগুলো আবার একটু নড়ে চড়ে উঠল। লোকটা এবার বালতিতে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এক একটা কোলা ব্যাঙ বার করে কুমিরগুলোর দিকে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো। আশ্চর্য এই যে প্রত্যেকটা ব্যাঙই কোনো না কোনো কুমিরের হাঁ করা মুখের ভেতর গিয়ে পড়ল। কুমিরকে ব্যাঙ চিবিয়ে খেতে আর কোনোদিনও দেখিনি, আর দেখব বলে ভাবিও নি। গোলমেলে ঘটনা যা ঘটে সেটা দ্বিতীয় দিনে, আর সেটার কথা ভাবলেই মনে বিস্ময়, আতঙ্ক, অবিশ্বাস সব একসঙ্গে জেগে ওঠে। গাইডবুক পড়ে জেনেছিলাম মহাবলীপুরম ম্যাড্রাস থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। রাস্তা নাকি ভালো, যেতে 2 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়। কালকের মতোই দুটো ট্যাক্সির ব্যবস্থা করেছিলেন শঙ্করবাবু। এবার নয়ন তরফদারের সঙ্গে না গিয়ে আমাদের সঙ্গে আসতে চাইল। কারণ আর কিছুই নয়, জটায়ুর সঙ্গে ওর বেশ জমে গেছে। ভদ্রলোক নয়নকে তার লেটেস্ট বই
আটলান্টিক আতঙ্কের গল্প সহজ করে বলে শোনাচ্ছেন। একবারে তো শেষ হবার নয়, তাই খেপে খেপে শোনাচ্ছেন। গাড়িতে তাই ফেলুদা আর জটায়ুর মাঝখানে বসল নয়ন, আর আমি সামনে। যেতে যেতে বেশ বুঝতে পারছি আমরা ক্রমে সমুদ্রের দিকে এগোচ্ছি। মাদ্রাজ শহর সমুদ্রের ধারে হলেও আমরা এখনো অবধি সমুদ্র দেখিনি। তবে সন্ধেবেলা সমুদ্র দিক থেকে আসা হাওয়া উপভোগ করেছি। সোয়া 2 ঘন্টার মাথায় সামনের দৃশ্যটা হঠাৎ যেন ফাঁক হয়ে গেল। ওই যে দূরে গাঢ় নীল জল, তার সামনে বালির ওপর ছড়িয়ে উঁচিয়ে আছে সব কি যেন। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম যে সেগুলো মন্দির, মূর্তি আর বিশাল বিশাল পাথরের গায়ে খোদাই করা নানা রকম দৃশ্য। আমাদের গাড়ি যেখানে এসে থামলো তার ঠিক সামনে দাঁড়িয়ে একটা ভ্যান, আর তারপরেই একটা প্রকাণ্ড লাক্সারি কোচ। কোচে একে একে উঠছে এক বিরাট টুরিস্ট দল। তাদের দেখেই কেন জানি বোঝা যায় তারা আমেরিকান। কত রকম পোশাক, কত রকম টুপি, চোখে কত রকম ধোঁয়াটে চশমা, কাঁধে কত রকম ঝোলা। বিগ বিজনেস ট্যুরিজম বলে জটায়ু নয়নকে নিয়ে গাড়ি থেকে নামলেন। ফেলুদা আগে এখানে না এলেও কোথায় কি আছে সব জানে। ও আগেই বলে রেখেছিল, অনেক দূর ছড়িয়ে অনেক কিছু দেখার জিনিস আছে, তবে নয়নকে নিয়ে তো আর অত ঘোরা যাবে না। তুই অন্তত 4টে জিনিস অবশ্যই দেখিস: শোর টেম্পল, গঙ্গাবতরণ, মহিষমণ্ডপ গুহা আর পঞ্চপাণ্ডব গুহা। জটায়ু যদি দেখতে চান তো দেখবেন, না হলে নয়নকে সামলাবেন। তরফদারার শঙ্কর কি করবে জানি না। কথাবার্তা শুনে মনে হয় না ওদের মধ্যে শিল্পপ্রীতি বলে কোনো বস্তু আছে। আমরা গাড়ি থেকে নেমে সামনে এগোনোর প্রায় সঙ্গে সঙ্গেই লালমোহনবাবু একটা জটায়ুমার্কা প্রশ্ন করলেন। এ তো বল্লভদের কীর্তি, তাই না মশাই? ফেলুদা তার গলায় একটা বাঁচখাই টান এনে বলল, পল্লব মিস্টার গাঙ্গুলি, পল্লব, নট বল্লভ। কোন সেঞ্চুরি? সেটা খোকাকে জিজ্ঞেস করুন, বলে দেবে। লালমোহনবাবু অবশ্যই সেটা আর করলেন না, খালি মৃদুস্বরে একবার সাজারু বলে চুপ করে গেলেন। আমি জানি মহাবলীপুরম 7ম শতাব্দীতে তৈরি হয়েছিল। প্রথমেই শোর টেম্পল বা সমুদ্রের ধারের মন্দিরটা দেখা হলো। মন্দিরের পিছনের পাঁচিলের গায়ে ঢেউ এসে ঝাপটা মারছে। এরা স্পট সিলেক্ট করতে জানতো মশাই। ঢেউয়ের শব্দের ওপরে গলা তুলে মন্তব্য করলেন জটায়ু। ডান পাশে দূরে একটা হাতি আর একটা ষাঁড়ের মূর্তির পাশে কয়েকটা ছোট ছোট মন্দিরের মতো জিনিস রয়েছে। ফেলুদা বলল, সেগুলো পাণ্ডবদের রথ। যেটা দেখতে কতকটা বাংলার গায়ের কুঁড়ের ঘরের মতো, সেটা হলো দ্রৌপদীর রথ, ফেলুদা বলল। মাথা ঘুরে গেল গঙ্গাবতরণ দেখে। এটাকে অবশ্যই অর্জুনের তপস্যাও বলা হয়। বাইরেই রয়েছে ব্যাপারটা, আর বোঝাই যায় যে একটা বিশাল পাথরের স্ল্যাব দেখে শিল্পীদের এই দৃশ্য খোদাই করার আইডিয়া মাথায় আসে। দুটো বিরাট হাতি আর তার চতুর্দিকে অজস্র মানুষের ভিড়। লালমোহনবাবু নয়নকে নিয়ে এখনো আমাদের পাশেই ছিলেন। দৃশ্যটার দিকে চোখ রেখে বললেন, এ তো ছেনি হাতুড়ির কাজ, তাই না? হ্যাঁ, গম্ভীরভাবে বলল ফেলুদা। তবে ভেবে দেখুন, হাজার হাজার প্রাচীন ভাস্কর্যের নমুনা রয়েছে আমাদের সারা দেশ জুড়ে। 10-12 শতাব্দী ধরে সেগুলো তৈরি হয়েছে, অথচ পুঙ্খানুপুঙ্খ রূপে দেখলেও তার সামান্যতম অংশেও একটিও হাতুড়ির বেয়ারা আঘাত বা ছেনির বেয়ারা অ্যাঙ্গেলের চিহ্ন পাবেন না। এ তো মাটি নয় যে আঙুলের চাপে এদিক ওদিক করে ত্রুটি সংশোধন হয়ে যাবে। পাথরের ত্রুটি শুধরানোর কোনো উপায় নেই। এ যুগে সেই পারফেকশন সহস্রাংশ আর অবশিষ্ট নেই। কোথায় গেল কে জানে।
তরফদার আর শঙ্করবাবু এগিয়ে গিয়েছিলেন। ফেলুদা বলল, যা, তোরা গিয়ে পঞ্চপাণ্ডব আর মহিষমণ্ডপ গুহাগুলো দেখে আয়। আমি এটা আর একটু খুঁটিয়ে দেখছি, তাই সময় লাগবে। ফেলুদার কাছ থেকে গাইড বুকটা চেয়ে প্ল্যান দেখে বুঝে নিলাম গুহা দুটো দেখতে কোন দিকে যেতে হবে। লালমোহন বাবুকে মুখে বলে বুঝিয়ে দিলাম। তবে তিনি এখন মহাবলীপুরম ছেড়ে আটলান্টিকে চলে গেছেন, তাই আমার কথা কানে গেল কিনা জানি না। না গেলেও আমি এগোনোর আগেই তিনি গল্প শুরু করে নয়নকে নিয়ে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে ডাইনে ঘুরে দেখি একটা কাঁচা রাস্তা পাহাড়ের গা দিয়ে ওপরে উঠে গেছে। প্ল্যান বলেছে এটা দিয়েই যেতে হবে। ঢেউয়ের আওয়াজ এখানে কম, তার চেয়ে বেশি জোরে শুনছি লালমোহন বাবুর গলা। মনে হচ্ছে গল্প ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখি পঞ্চপাণ্ডব গুহায় পৌঁছে গেছি, অন্তত বাইরের সাইনবোর্ডে তাই বলছে। আমি ঢোকার আগেই জটায়ু নয়নকে নিয়ে গুহা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আরও উপরে উঠে গেলাম। বুঝলাম আশ্চর্য সব শিল্পের নমুনা লালমোহনবাবুর কাছে মাঠে মারা যাচ্ছে। ফেলুদার আদেশ, তাই পঞ্চপাণ্ডব গুহায় খানিকটা সময় দিলাম। একটা ঘাড় ফেরানো গরু আর তার পাশে দাঁড়ানো বাছুরের দৃশ্য দেখে মনে হলো যে ঠিক এই দৃশ্য আজও বাংলার যে কোনো গ্রামে দেখা যায়। শুধু গরু বাছুর কেন, মহাবলীপুরমের হাতি, হরিণ, বাঁদর, ষাঁড় ইত্যাদি দেখে বুঝতে পারি ১৩০০ বছরেও এদের চেহারার কোনো পরিবর্তন হয়নি। অথচ পোশাক বদলের জন্য সে যুগের মানুষকে আজ আর চেনার কোনো উপায় নেই। গুহা থেকে বেরিয়ে কয়েকটা পরিবর্তন লক্ষ্য করলাম, যেগুলো কানে আর চোখে ধরা পড়ল। ১. সূর্য ঢেকে গেছে ছাই রঙের মেঘে। গুড়গুড়ানির যে মেঘের ডাক, তাতে কোনো সন্দেহ নেই। রোদের তেজটা চলে গিয়ে এখন সমুদ্রের হাওয়াটা আরও বেশি টের পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি তফাৎ ধরা পড়ে কানে। সমুদ্রের দীর্ঘশ্বাস ছাড়া চারিদিকে কোনো শব্দ নেই। আমি গুহাতে ৫ মিনিটের বেশি থাকিনি। সামনে মহিষমর্দিনী গুহা। তার ভিতর থেকে লালমোহনবাবুর গলা পাওয়া উচিত, কারণ গল্পের বেশ জমাটি অংশে তিনি গুহায় পৌঁছেছিলেন। অবশ্যই তিনি গুহাতে না ঢুকেই এগিয়ে গিয়ে থাকতে পারেন, কিন্তু কেন? ওদিকে তো আর কিছু দেখার নেই। কোথায় গেলেন ভদ্রলোক নয়নকে নিয়ে? কেমন যেন একটা সংশয়ের ভাব আমাকে চেপে ধরল। আমি দেখলাম মহিষমর্দিনী গুহার দিকে আমি দৌড়তে শুরু করেছি। গুহার পাশে পৌঁছতেই আর একটা শব্দ আমার আতঙ্ক সপ্তমে ছড়িয়ে দিল। টিএনটির হাসি। ঊর্ধ্বশ্বাসের সামনে ছুটে গিয়ে মোড় ঘুরে একটা সাংঘাতিক দৃশ্য দেখে আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। দেখলাম একটা লাল সাদা ডুরে কাটা জামা আর কালো প্যান্ট পরা এক অতিকায় কৃষ্ণকায় প্রাণী, যাকে দানব বললে খুব ভুল বলা হয় না। এক বগলে জটায়ু আর অন্য বগলে নয়নকে নিয়ে দ্রুত পা ফেলে ক্রমে দূরে সরে যাচ্ছে। ভয়াবহ দৃশ্য, কিন্তু তখন আমার মাথায় খুন চেপে গেছে, আর তার ফলে শরীরে এনার্জি আর মনের সাহস এসে গেছে। আমি ফেলুদা বলে একটা চিৎকার দিয়ে প্রাণপণে ছুটে গেলাম দানবটার দিকে। আমার উদ্দেশ্য পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার একটা পা জাপটে ধরে তার হাঁটা বন্ধ করব। কিন্তু যা ভেবেছিলাম সেটা করেও কোনো ফল হলো না। পা জড়িয়ে ধরতেই প্রথমে দানবটা একটা বিকট চিৎকার দিল। বুঝলাম যেখানে বাদশা কামড়েছিল ঠিক সেখানেই আমি চাপ দিয়েছি। তার পর মুহূর্তে দেখলাম সেই জখম পায়ের ঝটকানিতে আমি মাটি থেকে শূন্যে উঠে গেছি। তারপর চোখের পলকে দেখি আমি নয়নের সঙ্গে একই বগলের নিচে বন্দি হয়ে হাওয়া কোটে এগিয়ে চলেছি। আমার পা দুটো পেন্ডুলামের মতো দুলছে। দৈত্যটার মাংসপেশির চাপে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। আমি শুনতে পাচ্ছি অন্য বগলের তলা থেকে লালমোহনবাবুর মাগো মাগো আর্তনাদ। আর হাসি। সামনে ২০ হাত দূরে তারকনাথ হাসতে হাসতে লাফাচ্ছেন আর ডান হাত মাথার ওপর তুলে লাঠি ঘোরাচ্ছেন। কেমন গাওয়াঙ্গি কাকে বলে দেখলে? তারস্বরে প্রশ্ন করলেন টিএনটি। কিন্তু এখন তো আর তিনি একা নেই।
তার পেছন থেকে এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়েছেন দুজন লোক। তার মধ্যে একজন অদ্ভুতভাবে সামনে ঝুঁকে পড়ে লম্বা লম্বা পা ফেলে বকের মতো এগিয়ে আসছেন আমাদের দিকে। চমকদার সুনীল তরফদার। এবার তরফদার তার গতি না কমিয়ে হাত দুটো সামনে বাড়িয়ে সাপের ফণার মতো দোলাতে লাগলেন। তার বিস্ফারিত দৃষ্টি সটান আমাদের যিনি বগলদাবা করেছেন তার দিকে। এই চাউনি, এই ঝুঁকে পড়া, হাতের এই ঢেউ খেলানো, এই সবই আমার চেনা। এই হলো তরফদারের সন্মোহনের কায়দা। তারকনাথ হঠাৎ উন্মাদের মতো লাঠি উঁচিয়ে তরফদারের দিকে ধাওয়া করতেই পেছন থেকে এক লাফে এসে শঙ্করবাবু বুড়োর হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিলেন। এবার বুঝলাম আমাদের গতি কমে আসছে। আকাশে আবার মেঘের গর্জন। তারকনাথ এবার দুহাতে নিজের মাথার চুল টেনে ধরে ঘরঘরে গলায় একটা অদ্ভুত অচেনা ভাষায় গাওয়াঙ্গিকে কি যেন বললেন। গাওয়াঙ্গি আর তরফদার এখন মুখোমুখি। আমি বগলদাবা অবস্থাতেই কোনো রকমে ঘাড় ঘুরিয়ে গাওয়াঙ্গির মুখের দিকে চাইলাম। এমন মুখ আমি দেখিনি। চোয়াল ঝুলে পড়ে দাঁত বেরিয়ে গেছে, আর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। বগলদাবা করা বিশাল হাত দুটো এবার ধীরে ধীরে নেমে এলো। আমার পা এখন মাটিতে, ওদিকে লালমোহন বাবুরও মাটিতে। আপনারা গাড়িতে গিয়ে উঠুন। চোখের পাতা না ফেলে গাওয়াঙ্গের দিক থেকে দৃষ্টি না সরিয়ে চেঁচিয়ে বললেন তরফদার, আমরা এক্ষুনি আসছি। উল্টো দিকে দৌড় দেবার আগের মুহূর্তে দেখলাম তারকনাথ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। ফেলুদা এখনো গঙ্গোবতরণের সামনে দাঁড়িয়ে আমাদের তিনজনকে রুদ্ধশেষে দৌড়ে আসতে দেখে যেন ও আপনা থেকেই ব্যাপারটা আঁচ করে নিল। আমাদেরও আগে ও দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। আমরা চারজন হুড়মুড়িয়ে উঠে পড়লাম। টার্ন ব্যাক, টার্ন ব্যাক চেঁচিয়ে আদেশ দিল ফেলুদা। এই ড্রাইভার হিন্দি জানে না, কেবল তামিল আর ভাঙা ভাঙা ইংরেজি। গাড়ি উল্টো মুখে হতেই ফেলুদা আবার বলল, নাও ব্যাক টু ম্যাড্রাস, ফাস্ট। গাড়ি বিদ্যুৎ বেগে রওনা দেবার পর শুধু একজনই কথা বলল, সে হলো নয়ন। দৈত্যটার ৪২টা দাঁত।